আমাদের আজকে লেকচার 14। লাস্ট লেকচার আমরা কি পড়ছিলাম খেয়াল আছে? স্যার ফেজর পড়ছিলেন? এনিওয়ান লাস্ট? আচ্ছা, ফেজর না? জি স্যার। ফেজরটা কি কালকে বুঝতে পারছিলেন মানে সেদিন? মানে ওইটা সহজই ছিল, না বোঝা তেমন কোনো কিছু ছিল না। আজকে আমরা স্যার হচ্ছে সহজ যদি আছে। তারপরে যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। বলেন, সমস্যা আছে কারো? ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকে নতুন একটা টপিক শুরু করি আমরা। সেটা হচ্ছে লিডিং এবং ল্যাগিং, এই জিনিসটা শিখবো আর কি। হ্যাঁ, লিডিং এবং হচ্ছে ল্যাগিং এই জিনিসটা শিখবো। একটু ভালো করে খেয়াল করেন। আমরা আহ, যখন ডিসি সার্কিট পড়ছিলাম তখন আমাদের একটা ওয়্যারের একটা বৈশিষ্ট্য ছিল যে কিনা কারেন্টকে বাধা দেয়। তার নাম কি? কারেন্টকে বাধা দিতে পারে এরকম একটা বৈশিষ্ট্যের নাম কি ছিল? বলুন তো দেখি, কেউ বলতে পারেন কিনা? কারেন্টকে বাধা দেয় কে? রেজিস্টার। রেজিস্টার, রাইট। তাহলে কারেন্টকে বাধা দেয় হচ্ছে রেজিস্টার। কিন্তু আমরা যখন এসি সার্কিটে আসি তখন রেজিস্ট্যান্স থাকে, ওয়্যারে রেজিস্ট্যান্স অল টাইম থাকবে। কিন্তু রেজিস্ট্যান্স যখন এসি সার্কিট আসবো তখন রেজিস্ট্যান্সের পাশাপাশি আরো দুইটা টার্ম এখানে চলে আসে। আর দুইটা টার্ম আসে, একটা নাম বলে ইন্ডাক্টর আর একটা হচ্ছে ক্যাপাসিটর। আমরা মনে হয় এগুলা জানি, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এইগুলো সম্পর্কে হয়তো আমরা শুনছি। ইন্ডাক্টরের নাম শুনি নাই, এমন কি কেউ আছে যে ক্যাপাসিটরের নাম শুনি নাই, ইন্ডাক্টরের নাম শুনি নাই? তো ইন্ডাক্টরের নাম শুনছি বাট কাজ কি জানি না। কাজ সেটা পরে আসুক। জানেন তো ইন্ডাক্টরের কাজ, ইন্ডাক্টরের নাম, ইন্ডাক্টরের নাম জানি, ক্যাপাসিটরের নাম জানি। জি ক্যাপাসিটর স্যার। এটা আমরা জানি। আমাদের এই যে পাখা চলতেছে, জি স্যার। আমাদের যে পাখা চলতেছে এই পাখাটা এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে, এটা আমরা জানি, ঠিক না? এখন আসি যে এই ক্যাপাসিটর ইন্ডাক্টর জিনিসটা কি। হ্যাঁ, ইন্ডাক্টর ক্যাপাসিটর জিনিসগুলো একটু আজকে একটু আলোচনা করি। ইন্ডাক্টর হচ্ছে সলিনয়েড, পড়ছিলেন আপনারা সলিনয়েড? জি স্যার। ওই দিন বলছিলেন। হ্যাঁ, সলিনয়েড হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম একটা পেঁচানো একটা ওয়্যার। হ্যাঁ, এরকম থাকে পেঁচানো একটা ওয়্যার, এরকম একটা পেঁচানো একটা ওয়্যার থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। এবং আমাদের প্রত্যেকটা ওয়্যারে হচ্ছে এরকম কিছু কিছু ম্যাগনেটিক ফ্লাক্স থাকে। আমাদের যে ওয়্যার আছে সেই ওয়্যারে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে। যখন একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবেশ করে তখন হচ্ছে ফ্যারাডেস ল পড়ছিলেন আপনারা যখন ফিজিক্স পড়ছিলেন, তখন ফিজিক্সে একটা চ্যাপ্টারে ফিজিক্স সেকেন্ড পার্টে চ্যাপ্টারে ছিল যে ফ্যারাডেস ল। ওই ফ্যারাডেস ল অনুসারে যখন একটা ওয়্যারের মধ্য দিয়ে হচ্ছে আপনার কারেন্ট পাস হয় তখন হচ্ছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। যখন কারেন্ট প্রবাহিত হয় তখন হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। হ্যাঁ, এবং এর ফলে কি হয়, এখানে একটা বাধার তৈরি হয়, এখানে একটা বাধার তৈরি হয়, কারেন্টের একটা বাধা তৈরি হয়। তবে অ্যাকচুয়ালি এটাকে বাধা বলি না, যেমন রেসিস্টেন্স, এটা হচ্ছে কারেন্টকে কমিয়ে দেয়, কারেন্টের মানটা কমিয়ে দেয়। মানে আপনার যতই রেজিস্ট্যান্স বাড়বে ঠিক ততই হচ্ছে কারেন্টের মান কমবে। কিন্তু আপনার এই যে এক ধরনের ম্যাগনেটিক ফ্লাক্স হয় সলিনয়েডের ফলে, অর্থাৎ আপনার কারেন্টের মধ্য দিয়ে, সরি, আপনার যদি একটা ওয়্যারের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় তাহলে তো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে। এর ফলে কি হয়, আমাদের যে কারেন্ট আছে সেই কারেন্টকে কিছু সময়ের জন্য ধরে রাখে, কিছু সময়ের জন্য ধরে রাখে। ধরেন আমার যদি একটা এসি না দিয়ে ডিসি দেই তাহলে একটা কারেন্ট ফ্লো হইতে ধরেন 1 সেকেন্ড সময় লাগে একটা ওয়্যারের মধ্যে পাস হতে। কিন্তু যদি এটা এসি হয়ে যায় তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হয় সলিনয়েডের জন্য। এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য কি হয়, এই কারেন্টটা 1 সেকেন্ড সময় না, এটা একটু দেরিতে যায়, ধরেন 2 সেকেন্ড সময় এসে পাস হবে, বা পাস হতে তার 2 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে এই জিনিসটা হচ্ছে কারেন্টকে কিছু সময়ের জন্য ধরে রাখে, মান কমায় না, ধরে রাখে। তাহলে এই যে তার একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা কিনা হচ্ছে কারেন্টকে কিছু সময়ের জন্য ধরে রাখে, এই ক্যারেক্টারিস্টিক্স এর নাম দিছি আমরা ইন্ডাকটেন্স।
এবং স্যার এইটাকে আমরা যা দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা বলি ইন্ডাক্টর। বুঝতে পারছি? সলিনয়েডের মধ্যে দিয়ে যদি ডিসি কারেন্ট যায় তাহলে কি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে না? না, হ্যাঁ দেখেন, শুনতেছেন আমার কথা? জি স্যার। ওকে, তাহলে আমরা ইন্ডাক্টর পাইছি, ইন্ডাক্টরটাকে বুঝতে পারছি? ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টর কাকে ধরে রাখে বলেন তো? ইন্ডাক্টর কাকে ধরে রাখে? ইন্ডাক্টর কারেন্টকে ধরে রাখে কিছু সময়ের জন্য, হ্যাঁ কিছু সময়ের জন্য ধরে রাখে। এগুলো বেসিক জিনিস কথাবার্তা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ইন্ডাক্টর। ইন্ডাক্টর কাকে ধরে রাখে? ইন্ডাক্টর হচ্ছে আপনার কারেন্টকে হচ্ছে ধরে রাখেন। আরেকটা আছে ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরও সেম কাজই করে, তবে এইবার সে কি করে, সে হচ্ছে এই কারেন্টকে ধরে না, সে হচ্ছে ভোল্টেজকে ধরে রাখে। তাহলে ভোল্টেজকে কিছু সময়ের জন্য ধরে রাখে। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের ইন্ডাক্টর সে হচ্ছে কারেন্টকে কিছু সময়ের জন্য ধরে রাখে, আমাদের যে ক্যাপাসিটর আছে এসি সার্কিটে সে হচ্ছে ভোল্টেজ কিছু সময়ের জন্য ধরে রাখে। এই দুইটা কথা কি বুঝতে পারছেন? কার কোনো অসুবিধা আছে দুইটা কথা বুঝতে? ইন্ডাক্টর কাকে ধরে রাখে কারেন্ট কে স্যার? আর ক্যাপাসিটর ভোল্টেজ। ভোল্টেজ ধরে রাখে। এখন ধরেন একটা সার্কিটে শুধুমাত্র হচ্ছে আপনার ইয়ে আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর নাই। ধরেন ইন্ডাক্টর আছে ক্যাপাসিটর নাই, তাহলে কি হবে? আপনি হচ্ছে এখানে আপনি একটা ভোল্টেজ দিলেন, ধরেন একটা সার্কিটে ভোল্টেজ দিলেন, ভোল্টেজ আপনি একটা সার্কিটে দিলেন ধরেন, দেওয়ার পর এখানে যেহেতু একটা ইন্ডাক্টর আছে, তাহলে ভোল্টেজ যেই সময় যাবে কারেন্ট কি সেই সময়ই পাস হবে, না তার আগে পাস হবে, না তার পরে পাস হবে ভোল্টেজের? ধরেন একটা সার্কিট, আপনি একটা সার্কিট ধরেন, এটা হচ্ছে একটা সার্কিট, ইন্ডাক্টরকে আমরা এইভাবে কয়েল দিয়ে প্রকাশ করি, হ্যাঁ। তো ধরেন একটা সার্কিটে শুধুমাত্র ইন্ডাক্টর আছে, এখন এই ইন্ডাক্টরে আপনি ভোল্টেজ দিলেন, তাহলে এখানে ভোল্টেজ দিলে অবশ্যই কারেন্ট ফ্লো হবে। এখন এর ভিতর দিয়ে হচ্ছে ভোল্টেজ প্রবাহিত হতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে আমাকে বলবেন এই কারেন্ট প্রবাহিত হতে কি 1 সেকেন্ড থেকে কম সময় লাগবে, না বেশি সময় লাগবে, না 1 সেকেন্ডই লাগবে? বেশি লাগতে পারে স্যার আর কি। একই লাগবে। একই লাগবে। এই যে দেখেন আমি বলছিলাম ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টর হচ্ছে কারেন্টকে কিছু সময়ের জন্য ধরে রাখে। তার মানে ভোল্টেজ যেহেতু এটা আগে যাবে। ইন্ডাক্টর, এটা যেহেতু ইন্ডাক্টর, সুতরাং সে হচ্ছে এই কারেন্ট কিছু সময়ের জন্য ধরে রাখবে। তার মানে কারেন্টটা ভোল্টেজ যদি 1 সেকেন্ডে যায়, তাহলে কারেন্ট 1 সেকেন্ডের চাইতে বেশি সময়ে যাবে, বেশি সময় লাগবে। হুম। এখন ধরেন আমি এখানে ভোল্টেজ না দিয়ে আমি হচ্ছে ক্যাপাসিটর দিছি, আমি ধরেন এখানে একটা ক্যাপাসিটর দিলাম, ক্যাপাসিটরকে এইভাবে প্লেট আকারে প্রকাশ করা হয়, হ্যাঁ। তাহলে যদি ক্যাপাসিটর দিই, তাহলে ভোল্টেজ ধরেন হচ্ছে আপনার, কারেন্ট হচ্ছে ধরেন এবার 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে ভোল্টেজ কি এবার বেশি সময় লাগবে না কম সময় লাগবে? এখানে ভোল্টেজ কি বেশি সময় লাগবে যেতে, না কম সময় লাগবে? ভোল্টেজ বেশি সময়। ভোল্টেজ কিন্তু এবার বেশি সময় লাগবে। তাহলে আমি জিনিসটাকে একটু সংক্ষেপে লিখা দিই। এখন আসি একটু সংক্ষেপে বলে দিই, হ্যাঁ। যে আপনি একটা গ্রাফ নেন, ধরেন এটা একটা আপনি গ্রাফ নিলেন, সরি গ্রাফটা বাঁকা হয়েছে, আজকে সবই বাঁকা হচ্ছে। ধরেন আপনি হচ্ছে একটা গ্রাফ নিলেন, হ্যাঁ, এটা ধরেন একটা গ্রাফ। এই গ্রাফের আপনি ধরেন এইটা হচ্ছে ভোল্টেজের অ্যাক্সিস, এইটা হচ্ছে ভোল্টেজের অ্যাক্সিস, হ্যাঁ। এবং এইটা হচ্ছে আপনি একটা যে সার্কিটটা নিলেন, ধরেন এই সার্কিট,
একটা ইন্ডাক্টর দিয়ে দিচ্ছেন, এখানে বুঝে দিচ্ছেন এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এইটা যদি ভোল্টেজ হয় তাহলে এই দিকে হচ্ছে পজিটিভ, এই পার্টটাকে ধরেন পজিটিভ আর এই পার্টটাকে বলেন নেগেটিভ। তাহলে বলেন তো কারেন্টের দাগটা কোন দিক দিয়ে যাবে? এই বরাবর যাবে না এই বরাবর নিচের দিকে আসবে? মনে রাখবেন পজিটিভ মানে এটা থেকে বেশি, আর নেগেটিভ মানে এই সাইড মানে এই ভোল্টেজ থেকে কম, কম সময়। তাহলে বলেন তো ইন্ডাক্টরের ক্ষেত্রে এই কারেন্টের এই টানটা, হ্যাঁ, কোন দিকে যাবে? এটা কি উপর দিক দিয়ে যাবে না নিচের দিকে আসবে? নিচের দিকে। এটা আসবে নিচের দিকে। কেন? কারণ সে হচ্ছে কিছু সময়ের জন্য এইটা এইখানে সেই ইন্ডাক্টরটা হচ্ছে কিছু সময়ের জন্য এই কারেন্টকে ধরে রাখে, এই জন্য এটা নিচের দিকে চলে আসবে। আর আমি যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে যাই, ক্যাপাসিটরের ক্ষেত্রে যাই ধরেন এটা ভোল্টেজ, তাহলে বলেন তো কারেন্টটা কোন দিকে হবে? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। উপরের দিকে হবে। তাহলে এই এই জিনিসটাকে আমরা বলি ভেক্টর ডায়াগ্রাম, এটাকে আমরা বলি ভেক্টর ডায়াগ্রাম। হ্যাঁ, এইগুলাকে এখন যদি যদি এটা হচ্ছে কারেন্ট, আমার কথাটা এখন শুনেন, যদি হচ্ছে ভোল্টেজ সামনের দিকে থাকে, হ্যাঁ, এবং কারেন্ট পিছনের দিকে থাকে, তাহলে আমরা বলি কারেন্টটা ল্যাগিং অবস্থায় আছে, এখানে ল্যাগিং অবস্থায় আছে, আর ভোল্টেজটা লিডিং অবস্থায় আছে, লিড দিতেছে বা এগিয়ে যাচ্ছে। তাহলে এইখানে বলেন তো ল্যাগিং কে এই দুইটার মধ্যে? ভোল্টেজ ল্যাগিং আর আই তাহলে লিডিং। এটা হয়েছে আমার ল্যাগিং আর এটা হয়েছে আমার লিডিং। কি বুঝতে পারছেন ল্যাগিং কোনটা লিডিং কোনটা? জি স্যার। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি। বুঝি নাই তাহলে স্যার। বলছি যে পিছিয়ে থাকবে তাকে আমরা বলবো ল্যাগিং, যে এগিয়ে থাকবে তাকে আমরা বলবো লিডিং। তাহলে এইখানে বলেন দুইটা গ্রাফের মধ্যে কে পিছিয়ে আছে আর কে এগিয়ে আছে? এটার মধ্যে আর এটার মধ্যে? এটাকে আমরা পজিটিভ সাইড নেগেটিভ সাইড আই বলবো। আর এখানে পিছিয়ে আছে কিন্তু আই, এই জন্য এটাকে ল্যাগিং বলছি। আর এটা এগিয়ে আছে বি, এই জন্য এটাকে আমরা বলি লিডিং, সে লিড দিচ্ছে। স্যার ল্যাগিং আর লিডিং এর কনসেপ্টটা কি আসলে? এতক্ষণ কি বুঝাচ্ছি আমি? কি বললাম? বলছি ল্যাগিং মানে হচ্ছে এই যে একটু আগে বললাম এই জিনিসটা ধরে রাখতেছে, এখানে কারেন্টকে ধরে রাখতেছে, আগে সার্কিটে দেখলাম ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজকে ধরে রাখতেছে। এই যে ধরে রাখা, এই যে ধরে রাখতেছে, এখন ধরে রাখার ফলে ভোল্টেজ আগে যাচ্ছে কখনো কখনো, আবার দেখতেছি কারেন্ট কখনো কখনো আগে যাচ্ছে, ভোল্টেজ কখনো কখনো পরে যাচ্ছে। হ্যাঁ, যখন ফ্লো হচ্ছে একটা সার্কিটে, যখন কারেন্ট এবং ভোল্টেজ ফ্লো হচ্ছে, তখন কারেন্ট হচ্ছে কখনো কখনো দেখা যায় কারেন্ট ভোল্টেজ দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন সময় যায়। দেখা যায় ইন্ডাকটিভ যে সার্কিট আছে সেখানে কারেন্ট পরে যায়, ভোল্টেজ আগেই হচ্ছে পাস হয়ে যায়। ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখা যায় ভোল্টেজ পরে পাস হয় কিন্তু কারেন্ট আগে পাস হয়। এই যে পাস হচ্ছে, কে কখন পাস হচ্ছে, কে আগে পাস হচ্ছে কে পরে পাস হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে লিডিং লিডিং ল্যাগিং দেই। যে আগে পাস হবে তাকে আমরা বলি লিডিং, যে পরে পাস হবে তাকে আমরা বলি ল্যাগিং। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন এইখানে বলেন তো আমরা গ্রাফ দেখে বুঝতে পারি কিনা? গ্রাফে বলছে এটা পজিটিভ সাইড ধরেন, এটা নেগেটিভ সাইড ধরেন, তাহলে উপরের দিকে পজিটিভ সাইড ধরবেন আর নিচের দিকে নেগেটিভ সাইড। তাহলে এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি বিটা হচ্ছে উপরের দিকে আছে, তার মানে এখানে বি হচ্ছে লিডিং, এগিয়ে আছে, আর আই হচ্ছে ল্যাগিং। এখানে হচ্ছে এগিয়ে আছে হচ্ছে আই, এর জন্য আইটাকে আমরা বলতেছি লিডিং, এই বিটাকে আমরা বলতেছি ল্যাগিং। বুঝতে পারছেন এবার? স্যার। বলেন। ওকে, এখন আসি, এটা হচ্ছে গ্রাফ দেখে বুঝছি। এখন আমরা ইকুয়েশন দেখে বুঝবো। ধরেন আই, স্যার সেকেন্ড গ্রাফে স্যার আপনার লিডিং আই স্যার লিডিং কিভাবে আছে স্যার, মানে কিভাবে এগিয়ে আছে? আই তো এগিয়ে আছে, বললাম কি যে উপরের দিকে থাকবে সেই লিডিং। এখানে বি থেকে উপরে কে আছে? আই না? এই গ্রাফ অনুসারে বি এর উপরে আই আছে না? বা এটা পজিটিভ না? এইটা যদি ধরেন আপনার অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে জিরো অ্যাক্সিস, আর তাহলে এটা কত ডিগ্রিতে আছে? ধরেন এটা 30 ডিগ্রিতে আছে, তাহলে সে কি উপরের দিকে আছে না? 30 ডিগ্রি এগিয়ে আছে না এইদিকে বি থেকে? জি স্যার। এই জন্য এটা বলতেছি লিডিং। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফ দেখে ভেক্টর ডায়াগ্রাম দেখে। এখন হচ্ছে আমার ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারি কিনা।
যে ল্যাগিং কোনটা লিডিং কোনটা। ধরেন আই এর মান আমরা দিয়ে দিলাম হচ্ছে 40, আর হচ্ছে এখানে প্লাসের 30 ডিগ্রি, আর ভি এর মান দিয়ে দিলাম হচ্ছে ধরেন 300, এটা দিলাম হচ্ছে ধরেন 10 ডিগ্রি। তাহলে এই যে দুইটা আমি দিয়ে দিলাম, এখন এইটা দেখে আমরা বলতে হবে যে কোনটা ল্যাগিং এ আছে কোনটা লিডিং এ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন লিডিং এবং ল্যাগিং চেক করবেন তখন এগুলার কোনো কাজ নাই, অ্যামপ্লিটিউডের কোনো কাজ নাই, আপনার কাজ হচ্ছে ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ আছে এবং এটা নেগেটিভ আছে। তাহলে আপনি বলেন তো এখানে কোনটা ল্যাগিং হইতে পারে কোনটা লিডিং হইতে পারে? ল্যাগিং কোনটা বলেন তো, ল্যাগিং কে? পজিটিভটা ল্যাগিং, সরি লিডিং। তাহলে বি কি ল্যাগিং, আর লিডিং কি হবে? প্লাস 30। আই। বুঝতে পারছি এটা? এনিওয়ান? এখানে লিডিং কিভাবে দিলাম, কারণ এই যে দেখেন এটা পজিটিভ পজিটিভ 30 ডিগ্রি আছে। হ্যাঁ, আপনি যদি একটা গ্রাফে আঁকান তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হইছে পজিটিভ, তাহলে পজিটিভ 30 ডিগ্রি হচ্ছে এইদিকে, ধরেন এটা 30 ডিগ্রি, এটা আই আছে, তাহলে এটা আই। আবার এটা হচ্ছে -10 ডিগ্রি, তাহলে এইদিকে -10 ডিগ্রি আঁকান। এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এইদিকে -10 ডিগ্রি না, তাহলে এটা হচ্ছে ভি। তাহলে যেহেতু আইটা এগিয়ে আছে এই জন্য আই হচ্ছে লিডিং আর ভি হচ্ছে ল্যাগিং। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমার লিডিং এবং ল্যাগিং এর কনসেপ্ট। এখন আমরা একটু একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা আমরা একটু দেখি। Calculate the phase angle between V1 and V2. V1 এর মান দিয়ে দিছে এইটা, আর V2 এর মান দিয়ে দিছে এইটা। আমাকে বলছে দুইটার মাঝখানে ফেজ অ্যাঙ্গেল কত, দুইটার মধ্যবর্তী। ক্যালকুলেট দা ফেজ অ্যাঙ্গেল বিটুইন V1 এন্ড V2। দুইটা ভোল্টেজের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল আমাকে বলছে বের করার জন্য। বের করার পর আমাকে বলছে স্ট্যাট হুইচ সাইনুসয়েড ইজ লিডিং, এবং আমাকে বলছে কোনটা লিডিং এ অবস্থায় আছে সেটা আমাকে বের করে দেখাও। তো এইটা দেখেন আমরা কিভাবে সলভ করি, এটা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি বাকিগুলো পারবেন। এটা একটু দেখেন। ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন V1 এন্ড V2, দুইটার মধ্যবর্তী আমরা ফেজ অ্যাঙ্গেলটা বের করব। তাহলে আমি গতকালকে শিখাইছিলাম যে এই যে এখানে কস আছে, এগুলা সাইন আছে, এখানে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক। এগুলাকে আমরা মানে এইভাবে রেখে কাজ করাটা খুব টাফ, এই জন্য আমরা এটাকে ফেজরে নিয়ে যাই। তাহলে এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই V1 এবং V2 এই দুইটাকে হচ্ছে ফেজরে নিয়ে যাওয়া। তাহলে V1 সলিউশন, V1টা হইছে আমাদের -10 cos ওমেগা টি প্লাস 50 ডিগ্রি। তাহলে এইটারে যদি আমরা এখন ইয়াতে নিই, ফেজরে নিই, তাহলে কত হবে বলেন তো দেখি। আমি যদি এই গ্রাফটা আঁকাই, গতকালকের গ্রাফটা যদি আঁকাইতে চাই, এটা সাইন, এটা কস, এটা মাইনাসের সাইন, এটা হচ্ছে মাইনাসের কস। এটা কিসে আছে? মাইনাস কসে আছে না? তাহলে মাইনাস কস থেকে আমি কসে যাব, কসে যাব, তাহলে এটা কত ডিগ্রি যোগ করতে হবে? 180। অথবা আমি মাইনাস করে দিই, এটা মাইনাস করে দিই, মাইনাসের 180 ডিগ্রি ভিউ করতে হবে, ঠিক না? দুইটা যে কোনো একটা করবেন। তাহলে আমি এটা মাইনাস করে দিই, তাহলে V1 ইকুয়ালস টু 10 ডিগ্রি, আর ওমেগা টি গুলো বাদ যাবে 50 প্লাসের 50, সরি সরি এটা পরে করি, আগে এটা কইরেই নি, একদম দেখাই দিই আমি। এটা হইছে আর V1 ইকুয়ালস টু হইছে 10 cos ওমেগা টি প্লাস 50, এর সাথে মাইনাসের 180 করে দিই। হ্যাঁ, যেহেতু মাইনাস 180 করা যায়। এখন বলতে পারেন স্যার কেন প্লাস নেন নাই? কারণ আমি চাচ্ছি সবগুলা মান যেন 180 নিচে থাকে। আমি যদি 180 প্লাস করে দিই তাহলে কিন্তু 50 এর সাথে 180 যোগ হয়ে কিন্তু 180-র উপরে চলে যাবে, এই জন্য আমি বিয়োগ করে দিছি। তাহলে 10 cos ওমেগা টি এখানে কত হবে, মাইনাসের কত হবে এখানে? মাইনাস কস 10টা কোথায় গেল? মাইনাস কস কোনটা? মাইনাস এটা?
আপনি গতকাল ক্লাসে ছিলেন? জি গতকাল স্যার। ক্লাস ছিলেন, তাহলে এটা কোশ্চেন করার কথা না। আমি তো গতকাল এটা শিখেছি, এটার উপরেই ক্লাস নিছি। -10 কোথায় গেছে? স্যার সেটাই স্যার, মিস করে গেছি মনে হয়। এটা তো লাস্টের দিকে পড়াইছে, আপনি মিস মাইনাস করছেন কেন? চলে গেছে, এই মাইনাসটা প্লাসে নিচ্ছে। এই মাইনাস কস, এটা হচ্ছে দেখেন, এই মাইনাসটাই কসের সাথে রিলেটেড। এই যে এই মাইনাস কস, এই মাইনাস কসটা হয়েছে এই কস যাবে, ঠিক আছে? এই কসে গেলে আমি কত ডিগ্রি যেতে হচ্ছে? মাইনাস কস থেকে কস যেতে গেলে আমার 180 ডিগ্রি প্লাসের দিকে যেতে হচ্ছে, অথবা 180 ডিগ্রি মাইনাসের দিকে যেতে হচ্ছে। এই জন্য আমি এখানে 180 ডিগ্রি মাইনাস করে দিয়েছি, আমার ইচ্ছা অনুসারে মাইনাস করে দিয়েছি। এই মাইনাসটাই এই মাইনাস কসের সাথে চলে গেছে। এখন কি হয়েছে? -10, এটাকে আমি কি লিখতে পারি? মাইনাসের 130 ডিগ্রি লিখতে পারি। ওকে, এখন এটা তো গেল, এখন B1 গেল, এখন B2 আসি। B2 নাও, B2 এ কি আসবে? B2 এ হচ্ছে এটা দেওয়া আছে 12 sin ω t -10 ডিগ্রি। এখন আমি এটাকে আমি কিভাবে লিখতে পারি? 12, এই সাইনটা হয়ে যাবে cos ω t -10। আচ্ছা, এখানে আমি প্লাসের সাইন, এটা প্লাসের সাইন থেকে আমি চাচ্ছি কোথায় যেতে? কসে যাইতে। তার মানে এই সাইন থেকে আমি যাচ্ছি কসে যাইতে, এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ দিলে মাইনাস 90 ডিগ্রি দেওয়া যায়। 90 ডিগ্রি মাইনাস করে দিব। তাহলে এটা কত হচ্ছে? 12 cos ω t মাইনাসের 100 ডিগ্রি। তাহলে আমি যদি এটা এখন আঁকাই, সরি, আমি যদি এটা এখন আঁকাই তাহলে কত হচ্ছে? সরি, 12, এটা হচ্ছে মাইনাসের, আমি একটু এখানে লিখি, এখানে একটু পার্ট নিয়ে নিই। সো অ্যাঙ্গেল ডিফারেন্স, আমাকে বলছে অ্যাঙ্গেল ডিফারেন্স বের করার জন্য। অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে? এটা হচ্ছে মাইনাসের 30 ডিগ্রি, এটা হচ্ছে প্লাসের 100। তাহলে এইটাও কিন্তু মাইনাসের 130 ডিগ্রি, এইটাও মাইনাসেরই আছে। তাহলে দুইটার মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে? 30 ডিগ্রি। 30। এখানে অ্যাঙ্গেল ডিফারেন্স হবে 30 ডিগ্রি। শেষ। তারপর কি বলছে? কোনটা লিডিং আছে কোনটা ল্যাগিং আছে। আমরা যদি একটু গ্রাফটা আঁকাই, তাহলে গ্রাফটা দেখেন, এটা ধরেন 0 ডিগ্রি, ওকে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হয়েছে, ল্যাগিং ল্যাগিং B2 আর লিডিং সম্ভবত B1। এটা -90 ডিগ্রি, এইটা হয়েছে কত? এটা প্লাসের 270 ডিগ্রি দিতে পারেন, অথবা এটা হয়েছে -270 ডিগ্রি দিতে পারেন। ওকে, এখন বলেন তো, আমি যদি এটা একটু আঁকাই তাহলে কোথায় যাবে? কোন দিক দিয়ে যাবে? 130 ডিগ্রি কোন দিকে? এইদিকে না? -130 ডিগ্রি এইদিকে না এইদিকে? নিচের ভুল দিকে আঁকাইছি। হবে না স্যার, নিচের দিকে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে নিচে হবে, এটা স্যার, ভুল। নিচে। নিচে হবে এটা। -100 ডিগ্রি, -100 ডিগ্রি হবে এইদিকে। তাহলে এখন বলেন তো কোনটা লিডিং কোনটা ল্যাগিং? স্যার ল্যাগিং হলো B2 আর লিডিং হলো লিডিং, লিডিং হচ্ছে V2, ল্যাগিং V1। কেন? এই যে দেখেন, 100 ডিগ্রি আগে আছে না, 0 থেকে যখন আপনি 100 ডিগ্রি দিকে যাবেন, এইদিকে যখন নেগেটিভ দিকে, যেহেতু দুইটার মানে নেগেটিভ, নেগেটিভ যখন আসতেছেন তখন প্রথম কাকে পাচ্ছেন? -100 কে পাচ্ছেন। এই জন্য হচ্ছে এইটা হচ্ছে আপনার লিডিং। আর তারপরে এইদিকে যখন আসবেন, তারপরে গিয়ে পাবেন হচ্ছে মাইনাসের দিকে, পরে গেলে পাবেন হচ্ছে 130 ডিগ্রি। এই জন্য এটা হয়েছে আপনার ল্যাগিং, B1টা ল্যাগিং। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপর 1 মিনিট, আমি দেখি আগে।
আমাদের আনসার ঠিক আছে কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এমন কি বলছেন যে বুঝি নাই? স্যার অ্যাঙ্গেল ডিফারেন্সটা বুঝি অ্যাঙ্গেল ডিফারেন্স বুঝেন নাই? এটা বুঝেন নাই? না। না স্যার। আপনি এখানে বলেন, এখানে আছে -100 ডিগ্রি আর এখানে আছে 130 ডিগ্রি, তাহলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি ডিফারেন্স এই দুইটার মধ্যে? আপনি বলেন। ও জি স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পারছি। এটাই আর কি। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, দেখি তারা কি বলছে। হ্যাঁ, B2 লিডিং বলতেছে, B2 লিডিং বলতেছে, B1টা হচ্ছে ল্যাগিং বলতেছে বইতে, এবং তার বলতেছে 30 ডিগ্রিতে লিড করবে। হ্যাঁ দেখেন, এই যে আমাদের অ্যাঙ্গেল ডিফারেন্স 30 ডিগ্রি, মানে V2টা B1 কে এই 30 ডিগ্রিতে লিড করবে। ওকে, B2টা B1 কে 30 ডিগ্রিতে লিড করবে, মানে এগিয়ে থাকবে। তাহলে এ হচ্ছে আমার এক্সাম্পল বইয়ের হচ্ছে 9.2। তারপর হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 9.2, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা বাসায় করবেন, আমাকে করে কালকে বলবেন, নেক্সট ক্লাসে বলবেন এটা পারছেন কিনা। ওকে, তারপরে এটা গেল, আশা করি পারবেন এখানে। গিভেন I1 এত I2 এত ফাইন্ড দেয়ার সাম। আচ্ছা এটা করি একটু, 9.2টা একটু করি। 9.2 এটার সলিউশনটা একটু করে দিই। আচ্ছা 9.6 সলিউশনটা একটু করে দিই এটা। এখানে দেখেন তো কি বলছে কোশ্চেনটা বলছে গিভেন I1 এর একটা মান দেওয়া আছে, I1 এর একটা মান দেওয়া আছে এবং I2 এর একটা মান দেওয়া আছে। তো এই I1 এবং I2 এর মান দেওয়া যে আছে, এখন আমাকে বলছে তাদের সাম মানে যোগফল, এই দুইটা কারেন্টের যোগফল বের করব। হ্যাঁ, আমরা যদি এরকম এসি না দিয়ে যদি ডিসি দিত, তখন দিত এই কস টস আসতো না, তখন 4 দিত আর 5 দিত, তখন আমরা দুইটা যোগ করে দিতাম। তখন আমরা আচ্ছা শুনেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে গিভেন I1 I2 দেওয়া আছে। তো আমার যদি ধরেন এখানে ডিসি দিত, তাহলে হচ্ছে কস থাকতো না, সাইন থাকতো না, তখন আমরা কি করতাম, এই 4 এবং 5 দেওয়া থাকতো, যোগ করে দিতাম, 9 হইতো টোটাল। কিন্তু যেহেতু এখানে এসি দেওয়া আছে, এই জন্য এখানে আর কিন্তু ডিরেক্টলি যোগ করতে পারবো না, এই 4 এবং 5 যোগ করতে পারবো না। সো আমার কি করতে হবে, এখানে হচ্ছে দুইটাকে যোগ করতে হবে কমপ্লেক্স নাম্বার অনুসারে। তো এটা কিভাবে একটু যোগ করে সেটা একটু দেখি। প্রথমে আপনার I1 দেওয়া আছে গিভেন I1t 4 cos t প্লাস 30 ডিগ্রি। তাহলে এটাকে হচ্ছে আমি যদি ইয়াতে নিয়ে যাই, আপনার ফেজরে নিয়ে যাই, তাহলে কি হবে 4 30 ডিগ্রি। এটা বুঝতে পারছি, জি স্যার। 4 30 ডিগ্রি, এটা বুঝতে পারছি। ওকে, দেন আমরা আসি, এক মিনিট আপনাদের দাঁড়ান। I2 নাও, আমি যদি I2 দেই, I2t নিই, তাহলে কি হবে 5 sin ওমেগা টি মাইনাস 20 ডিগ্রি। এখন আমি কি করব, I2 টি এখানে আমি কি করতে পারি, 5 sin ওমেগা টি, তাহলে এটা কি করতে হবে, 5 cos এ নিতে হবে। জি cos এ স্যার। নিলে ওমেগা টি মাইনাস 20, এখানে কত হবে দেখি তো, এবার গ্রাফ না দেখে বলতে পারেন কিনা, কত ডিগ্রি যোগ করতে হবে, যোগ করতে হবে? 30 যোগ করবে। 30 যোগ করব? 9 না 90 মাইনাস করবো স্যার।
তারপর এটা ঠিক করে এখানে, হ্যাঁ, এই যে সাইন, এখানে সাইন আছে, আপনি কত যাবেন? এই সাইন আছে, কত যাবেন? কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি করতে হবে? এন্টি ক্লকওয়াইজ, বিয়োগ, তার মানে বিয়োগ করে দিবেন। ওটাই তো বললাম। I2t 5 cos ওমেগা টি মাইনাস 110 ডিগ্রি, এটা হ্যাঁ। তাহলে I2 সমান হচ্ছে আমার 5 মাইনাসের 110 ডিগ্রি। এটা বুঝতে পারছেন? এমন কি কেউ আছেন যে বুঝি নাই? সিম্পল। এখন আমি কি করব? যোগ করে দিব। তাহলে ধরেন দুইটা যোগ করলে হবে আই, হবে আই হচ্ছে মানে I1 প্লাস I2, হ্যাঁ, I1 প্লাস হচ্ছে I2। তাহলে I1 এর মান কত? 430 ডিগ্রি। আর I2 এর মান কত? 5 মাইনাসের 110 ডিগ্রি। এখন দুইটা যোগ করতে হবে। দুইটা কিভাবে যোগ করে? কমপ্লেক্স নাম্বার যোগ, মনে আছে কি কমপ্লেক্স নাম্বারের যোগ? এটা হচ্ছে আপনারা ক্যালকুলেটর দিয়ে করে দিবেন, এ হাতে করার দরকার নাই। আগে আমরা ইন্টারে হাতে করতাম, এখন হাতে করার দরকার নাই। আপনারা শিফট মোড দিয়ে দেখি আসে কিনা এখানে। এই যে দেখেন এখানে একটা টার্ম আছে কমপ্লেক্স, 3 নাম্বার একটা টার্ম আছে কমপ্লেক্স, 3-এ চাপবেন। জি স্যার। তারপর হচ্ছে এই যে দেখেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এখানে আছে আর অ্যাঙ্গেল, হ্যাঁ, এটাকে বলা হয় পোলার ফর্ম নাকি রেক্টেঙ্গুলার ফর্ম? এটা পোলার ফর্ম, এটাকে আমরা বলি পোলার ফর্ম। আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, এ প্লাস আই বি বা জে বি, যেটা আমরা পড়ে আসছিলেন আগে, ওইটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। আর এই যেখানে অ্যাঙ্গেল থাকে আর হচ্ছে অ্যামপ্লিটিউড থাকে, সেটাকে আমরা বলি পোলার ফর্ম। তো আমরা দেখেন সবকিছু কিন্তু পোলার ফর্মে নিয়েছি, এই জন্য আমরা 2 চাপবো, 2। তাহলে পোলার ফর্ম হয়ে গেছে। এখন আমরা কি করব? যোগ করে দিব। তাহলে 4 30 ডিগ্রি, তাহলে 4। এখন এখানে অ্যাঙ্গেল কোথায়? এই ক্যালকুলেটর তো একটু ঝামেলা, অ্যাঙ্গেল কোথায় পাই? দাঁড়ান একটু দেখে নি এখানে অ্যাঙ্গেল কোথায় রাখছে। স্যার একটু গুগল দেখেন। গুগলে দেখবো। অ্যাঙ্গেল তো আমি আসলে এই ক্যালকুলেটর আমি ইউজ করি না, আমি 99EX ইউজ করি। ওটার মাঝখানে এগুলো করা খুব স্যার ইজি। মাইনাস যে বাটনটা ওইখানে মনে হয় একটা অ্যাঙ্গেল সাইন দেখা যাচ্ছে। মাইনাস ভাইটাল এটা? না স্যার, ওই উপরে কালো কালো স্যার হচ্ছে স্যার ভাগ ভাগ, স্যার ডিভিশন সাইনের নিচে ওই পাশে এই এখানে ডিভিশন না ডিভিশন। স্যার, ফ্র্যাকশনাল যে ইয়া থাকে না স্যার, হাতের বাম সাইডে স্যার। বামে বামে স্যার, বামের দিকে স্যার। এটা স্যার এটা রুটের নিচে, রুটের পাশে স্যার। এটা রুটের নিচে এটা মাইনাস এটা ওয়ান। এটা স্যার এটা নিচে বাম দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। দেখি তো এটা আসে কিনা। না, এটা হচ্ছে শিফট দিয়ে স্যার দেখি। শিপ, শিফট দিয়ে তো আসতেছে না, এটা তো আসে না। আচ্ছা একটু ইউটিউবে সার্চ দিই তো, শিখি এখান থেকে। আপনারা দেখেন, না পারলে ইউটিউব আছে তো, ক্যালকুলেটরের জন্য ইউটিউব ভালো। কি রাইট করব? নাইন 991 কিন্তু রেক্টেঙ্গুলার পোলার কনভার্সন দেখাইছে। হুম। স্যার আমার ক্যালকুলেটর তো স্যার আসতেছে। কোন ক্যালকুলেটরে? আপনারটায়? জি স্যার। মানে এই ক্যালকুলেটরে এটা জি স্যার শিফট ওইটাই। চাপলে জি স্যার কি শিফট। দিছেন, কি দিছেন? স্যার ওই শিফট, যে শিফট, তারপর স্যার ওই যে ডিভিশনের নিচেরটা। এটা এটা আসে না তো। স্যার একটা অ্যাঙ্গেল সাইন আসতেছিল আমারটায়। আপনারা দেখেন তো কত আসে। আচ্ছা যোগ, দুইটা যোগ করেন, এখানে অনুসারে যোগ করেন তো, আপনার ক্যালকুলেটর দিয়ে করি তাহলে। এই দুটো যোগ করেন দেখি। আগে 4 অ্যাঙ্গেল দিয়ে 30 ডিগ্রি লিখেন, লিখছেন? জি স্যার 4 অ্যাঙ্গেল 30। তারপর প্লাস দিয়ে 5 অ্যাঙ্গেল মাইনাসের 110 লিখেন।
অ্যাঙ্গেলের পরে কি স্যার মাইনাস দিব নাকি স্যার ব্র্যাকেট দিতে হবে? হ্যাঁ অ্যাঙ্গেল দিবেন, অ্যাঙ্গেল দিয়ে মাইনাস, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে নিলে ভালো, একটা ব্র্যাকেট দিয়ে নেন তাহলে ভালো। স্যার ব্র্যাকেটটা কি অ্যাঙ্গেল সহ দিব নাকি স্যার অ্যাঙ্গেলের পর থেকে? অ্যাঙ্গেল, আচ্ছা আগে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আগে করুন অ্যাঙ্গেল মাইনাসের 110 দেন, তারপর দেখি আনসার মিলে কিনা। 3.2184 মাইনাস 56.97। 97, হ্যাঁ ঠিক আছে, আনসার মিলছে, এটাই আনসার। তাহলে দেখেন আপনারা হচ্ছে একটু ক্লিক করে করবেন, এটা মনে হয় যে সফট অ্যাপ্লিকেশন তো, জি এই জন্য স্যার। মনে হয় এটা অ্যাপ মানে অ্যাড হয় না আর কি। আপনারা একটু বাসায় একটু করেন, হ্যাঁ। স্যার ইএস প্লাসও তো হচ্ছে না স্যার, 991 ইএস প্লাস। ইএস প্লাস উনি কি কিসে করলো? স্যার আমার আমারটা তো অন্যটা হয় না। স্যার। হ্যাঁ তোমারটা কি ভাই আমারটা 1800 টাকার ক্যালকুলেটর যে ওইটা? হ্যাঁ ভাই। স্যার আমারটা ওইটা হচ্ছে তো স্যার হবেই ভাই, ওইটা তো আরো স্যার আরো আমি বলি আপডেটেড অনেক কিছুই করা যায়। স্যার আমি বলি হ্যাঁ স্যার স্যার এক মিনিট স্যার, বলেন। শুধু মড, স্যার শুধু মডে ক্লিক করার পর স্যার একটা সাইন আছে না স্যার, কমপ্লেক্স, ওটার মধ্যে ক্লিক করা, তারপর আপনি যে অপারেশন গুলো করছেন তারপর ট্রাই করে স্যার, তখন হবে। কোনটা শুধু মডে বলেন? ক্লিক করার স্যার পর মোডটা চেঞ্জ করে নিতে হবে আর কি স্যার, স্যার শুধু মডে মড, কমপ্লেক্স মোডে যেতে হবে স্যার, 2 দেন। স্যার। ও স্যার আচ্ছা, এখন হ্যাঁ শিফট হ্যাঁ অ্যাঙ্গেল। বুঝতে এবার পারছি বুঝতে পারছি, রাইট, দাঁড়ান 1 মিনিট দেখি। 4, এই তো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 30 ডিগ্রি প্লাস, এই তো হচ্ছে 5 এট অ্যান অ্যাঙ্গেল মাইনাসের 110 ডিগ্রি। এখন আপনি ইকুয়াল চাপেন, এই যে চলে আসছে, এই যে 3.2188 পর্যন্ত নেন, তারপর এটা হচ্ছে মাইনাসের 56.97, এই তো হয়েছে তো, 99 ইএসসি হচ্ছে। যাদের হয় নাই বলছিলেন তাদেরকে এখন পারছেন? জি স্যার। স্যার ওকে, আনসার কি লিখবো স্যার? আনসার এটাই যেটা আসছে 3 পয়েন্ট, এই যে ওই যে অ্যাঙ্গেলের পরেরটুকু নিব। আমি লিখে দিচ্ছি, 3.218 এট অ্যান অ্যাঙ্গেল মাইনাসের 56.97 আসছিল, এইটা এম্পিয়ার আনসার। জি স্যার বুঝতে পারছি। এইটা হচ্ছে আবার আনসার। আর কি চাইছি দেখি তো, না শুধু বলছে সাম, তাহলে সাম করে দিছি। আমি আশা করি এটা সবাই পারছেন, বুঝতে পারছেন, ঠিক না? জি স্যার। এমন কি কেউ আছেন যে বুঝি নেই এটা? ওকে ঠিক আছে, then আমরা যাই হচ্ছে নেক্সট, দেখি কি ম্যাথ আছে। ম্যাথ নাই, এখন একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে ইম্পিডেন্স। নাম শুনছেন আগে ইম্পিডেন্সের? এটা নিয়ে হালকা পাতলা এই প্রথমে একটু আলোচনা করে নিছি। ইম্পিডেন্স নাম শুনছেন? শুনছেন? না স্যার, বাংলা টার্ম হলে যদি বলা যায় আর কি স্যার, ইংলিশে তো এটা শুনি। ইম্পিডেন্সে বাংলা ইম্পিডেন্সি, হুম শোনেন আমি বলি, আমরা যখন ডিসি পড়ছি, ডিসিতে শুধুমাত্র হচ্ছে রেসিস্টেন্স থাকে, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স এগুলো থাকে না। ডিসিতে ইন্ডাকটেন্স হচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করে, ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসেবে কাজ করে ডিসিতে। কিন্তু রেসিস্টর একমাত্র পাবলিক যে হচ্ছে ইন্ডাক্ট মানে ডিসিতেও কাজ থাকে, এসিতেও থাকে। ডিসিতে যত মান হবে এসিতেও সেম মান হবে। আর তাহলে আপনার দেখতে পাচ্ছি যে আপনার রেসিস্টেন্সের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, আমি যখন এই গ্রাফটা একটু লক্ষ্য করেন, এই গ্রাফে আমি দেখাইছি যে এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে হচ্ছে এখানে ভি, আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আর এখানে দেওয়া আছে আপনি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট ফ্লো হবে, মাস্ট কারেন্ট ফ্লো হচ্ছে। আমি যদি টাইম ডোমেইনে কাজ করি তখন এটাকে আমরা কিভাবে লিখছিলাম তখন? ভি ইকুয়ালস টু আইআর, মনে আছে টাইম ডোমেইনে যখন কাজ করছিলাম? কিন্তু আমি যখন ফেজর ডোমেইনে কাজ করব তখন এইটাকে আমি আর এই বড় হাতের ছোট হাতের আই দিব না, তখন এটাকে আমি বড় হাতের আই নিয়ে আসবো। তাহলে ভি ইকুয়ালস টু আইআর। কেন বড় হাতের আই? কারণ এইটারে বড় হাতের আই দিয়ে বুঝাইছি যে এই ছোট হাতের আইটা টাইম ডোমেইন আর এটা হচ্ছে ফেজর ডোমেইন। আমি যখন এসিতে কাজ করব তখন হচ্ছে টাইম ডোমেইনকে ফেজর ডোমেইনে কনভার্ট করে তারপর কাজ করব, এই জন্য এখানে বড় হাতের আই দিছি। আর এখানে আর এর মান কোনো চেঞ্জ নাই। এখানে আপনার টাইম ডোমেইনে আর এর মান যেই, অর্থাৎ ডিসি তে আর এর মান যেমন হবে এসি তে আর এর মান সেমই হবে, আর এর মান কোনো চেঞ্জ নাই।
যেহেতু এই ক্ষেত্রে আপনার কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই হচ্ছে একই সময়ে ফ্লো হচ্ছে, তারা যেহেতু হচ্ছে কেউ কাউকে ধরে রাখতেছে না, ধরেন এইখানে আপনার ইন্ডাক্টরে হচ্ছে কারেন্টকে ধরে রাখে, ক্যাপাসিটরে ভোল্টেজকে ধরে রাখে, কিন্তু আপনার রেসিস্ট্যান্সে কেউ কাউকে ধরে রাখে না, একই সময়ে ফ্লো হয়, এই জন্য তাদের গ্রাফটা হয় এরকম, তাদের ভেক্টর ডায়াগ্রামটা হয় এরকম। একই লাইনেই দেখেন এই ভোল্টেজ আছে, কারেন্টও আছে, ভোল্টেজ যেই লাইনে কারেন্টও একই লাইনে, এর মানে হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিফারেন্স জিরো। রেসিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিফারেন্স জিরো। দ্যাট মিন্স কেউ কাকে লিডিং করতেছে না, ল্যাগিং করতেছে না। এইটুকু কথা বুঝতে পারছেন? এনিওয়ান বুঝতে পারছেন এই আমার কথাটুকু? জি স্যার। স্যার এসি কারেন্টের ক্ষেত্রে ডিসিতে, সরি হ্যাঁ ডিসিতে হচ্ছে ডিসি এসি দুইটাই, ডিসি এন্ড এসি দুইটার ক্ষেত্রেই হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো, মানে হচ্ছে কেউ কাউকে লিডিং করে না, ল্যাগিং করে না, এ হচ্ছে মানে রেসিস্ট্যান্স সব জায়গায় সেম থাকে। আমি যখন আমি যখন ইন্ডাকটেন্স নিয়ে আসব ইন্ডাকটেন্স নিয়ে আসব, তখন আমি বলছিলাম ইন্ডাকটেন্সে কিন্তু কারেন্টকে কিছু সময়ের জন্য ধরে রাখে, এবং এসিতে আমরা আমরা যে ওহমের সূত্রটা আছে ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর, এই ক্ষেত্রে আর এখানে আই আর আসে না, এখানে হচ্ছে এই আর এর পরিবর্তে আমরা দেই এল, এল দেই। কেন? কারণ ইন্ডাকটেন্স কে এল দ্বারা প্রকাশ করা হয়, এই যে এল, ইন্ডাকটেন্স কে এল দ্বারা প্রকাশ করা হয়। এবং যেহেতু কারেন্টকে কিছু সময়ের জন্য এখানে ধরে রাখে, এই জন্য হচ্ছে এইখানে এটাকে প্রকাশ করা হয় ডিআই বাই ডিটি দ্বারা। এটার একটা ডেরিভেশন আছে, বড় ডেরিভেশন, মানে ডিআই বাই ডিটি কেন হচ্ছে এটার বড় ডেরিভেশন আছে, ওইটা আপনাদের শেখার দরকার নাই, জাস্ট এটা লিখে দিলাম। আই এর পরিবর্তে ডিআই হবে, ডিআই বাই ডিটি হবে কেন? কারণ এখানে কিছু সময়ের জন্য ধরে রাখে কারেন্ট। ডিআই বাই ডিটি ইন্টু এল, এটা হয়েছে কোন ডোমেইনে? টাইম ডোমেইনে। এখন আমি যখন যেহেতু এসিতে আমরা কাজ করি ফেজো ডোমেইনে, যখন আমি ফেজো ডোমেইনে নিয়ে আসব তখন এটা হয়ে যায় হচ্ছে জে ওমেগা আই, এইটুকু হয়ে যায় হচ্ছে জে ওমেগা আই। কিভাবে হয়েছে এটা? অনেক বড় ডেরিভেশন আছে, বইতে আছে বড় ডেরিভেশন, আমি এটা দেখাচ্ছি না, জাস্ট এইটুকু মনে রাখেন। যখন আপনি ডিআই বাই ডিটি কে যখন আপনি হচ্ছে ফেজো ডোমেইনে নিয়ে আসবে তখন হচ্ছে জে ওমেগা আই হবে, ওমেগাটা কৌণিক বেগ, হ্যাঁ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এখানে এলটা হবে। এটাকে আমরা একটু সাজায় লিখি যে ওমেগা এল আই, অনেক সময় লিখে থাকি আর কি, বড় হাতের আই। এবং এইখানে কি হয়? এইখানে হচ্ছে ভোল্টেজটা যেহেতু এখানে যেহেতু কারেন্টকে ধরে রাখে, তার মানে এখানে কারেন্ট হবে ল্যাগিং, ভোল্টেজ হবে লিডিং। দেখেন এই যে দেখেন ভোল্টেজটা কিন্তু এগিয়ে আছে, কারেন্টটা কিন্তু পিছিয়ে আছে। আমি যদি পজিটিভ দিক থেকে যাই তাহলে কিন্তু আমি কাকে পাচ্ছি আগে? এই ভোল্টেজ কাকে পাচ্ছি? সরি হ্যাঁ, এই ভোল্টেজকে আমরা উপরের দিকে দেখতে পাচ্তেছি আর আইটাকে নিচের দিকে দেখতে পাচ্তেছি, এই জন্য এখানে বলতেছে ভোল্টেজটা হচ্ছে লিডিং, কারেন্ট হচ্ছে ল্যাগিং। তার কথা শুনি না। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার মাত্র মাত্র। শুনলাম। হুম, আচ্ছা আগে শুনেন নাই? না না স্যার। স্যার। বলতেছি যে এখানে আমার এই যে ইয়া সূত্র, ওহমের সূত্রটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, এটা আমরা জানি। কিন্তু এই ওহমের সূত্রটা যখন আমরা ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ফেলবো তখন সেটা হয়ে যায় আই এর পরিবর্তে হবে ডিআই বাই ডিটি, আর আর এর পরিবর্তে হবে এল। ডিআই বাই ডিটি কেন? কারণ এটা হয়েছে আপনার কি, যেহেতু আইটা কারেন্টটাকে কিছু সময়ের জন্য ধরে রাখতেছে, এই জন্য এটাকে আমরা ডিআই বাই ডিটি দ্বারা প্রকাশ করতেছি। এটা হচ্ছে টাইম ডোমেইন, এটা টাইম ডোমেইন। কিন্তু আমরা যদি এটাকে ফেজো ডোমেইনে নেই তাহলে এই ডিআই বাই ডিটি এর পরিবর্তে হয় জে ওমেগা আই, আর এই এলটা এল হয়। এটাকে আমরা একটু সাজাই লিখি জে ওমেগা এল আই। এটুকু বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর এখানে দেখাইছি, এই গ্রাফে দেখাইছি যে কারেন্ট যেহেতু হচ্ছে এখানে ধরে রাখে, তাহলে ভোল্টেজ এগিয়ে যাবে, কারেন্ট পিছিয়ে থাকবে, তার মানে কারেন্ট ল্যাগিং, ভোল্টেজ লিডিং। এই যে দেখেন ভোল্টেজটাকে এগিয়ে দেখাইছে, কারেন্টটাকে পিছিয়ে দেখাইছে। এটা হচ্ছে আপনার ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম।
ফেজর ডায়াগ্রাম ফর ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ফেজর ডায়াগ্রাম যদি আঁকাইতে বলে তাহলে এটা আঁকাই দিবেন। ওকে, আর আমি যদি ক্যাপাসিটর নেই তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেন কি হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, এইখানে হচ্ছে V ইকুয়ালস টু IR, এটা হচ্ছে আমার ওহমের সূত্র। এখানে বলেন তো কারে ধরে রাখে, ভোল্টেজ রে ধরে রাখে, ভোল্টেজ রে ধরে রাখে। তো এই জন্য এটাকে বলা হয় ডিবি বাই ডিটি নেয়, ভোল্টেজ রে ধরে রাখে ডিবি বাই ডিটি নেয়। আই এর পরিবর্তে আই হয়, আর এই আর এর পরিবর্তে হবে সি, তবে এটা সি হবে না, 1/c হবে। এটা অনেক কাহিনী আছে এখানে, 1/c হবে। তাহলে এটাকে যদি আমি একটু যাই লিখি, তাহলে আই ইকুয়ালস টু সি ডিবি বাই ডিটি। ডিবি বাই ডিটি কেন, কারণ এটা হয়েছে কিছু সময়ের জন্য ধরে রাখে, মানে ভোল্টেজ, তাই এখানে ডি বাই ডিটি হয়েছে। আগে হচ্ছে কারেন্টকে ধরে রাখছিল, এই জন্য এখানে ডিআই বাই ডিটি হয়েছিল। এখানে ভোল্টেজকে ধরে রাখে, তাই ডিবি বাই ডিটি হয়েছে। এইটা হয়েছে আপনার টাইম ডোমেইনে। এটাকে যদি আমি একটু ফেজর ডোমেইনে নিয়ে যাই, তাহলে কি হবে, আই ইকুয়ালস টু হবে এই যে ডিবি বাই ডিটি, এর পরিবর্তে হবে জে ওমেগা ভি, জে ওমেগা ভি, আর এই সি এর পরিবর্তে হবে সি। এটাকে আমরা সাজায় লিখি ইকুয়ালস টু, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এটাকে সাজায় লিখলে হবে আই ইকুয়ালস টু জে ওমেগা সি। তার মানে আমি যদি একটু সংক্ষেপে দিতে চাই, যদি একটু সংক্ষেপে দেখাতে চাই, তাহলে হচ্ছে যখন আপনি রেজিস্টর নেবেন টাইম ডোমেনে হবে বি ইকুয়ালস টু আই আর বা আর আই। কিন্তু এটা যখন ফেজর ডোমেনে নেবেন, ফেজর ডোমেনে আরেক নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নেবেন বা ফেজর ডোমেনে নেবেন, তখন এটা হচ্ছে আর আই হয়ে যাবে, বড় হাতের আই হয়ে যাবে, ছোট হাতের আই থাকবে না। যখন আপনি ইন্ডাক্টর নেবেন, ইন্ডাক্টরের ক্ষেত্রে টাইম ডোমেনে হচ্ছে, স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। আবার সাউন্ড। হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। বলতেছি এখানে যে আপনার, আমি একটা গ্রাফে, মানে আমি একটা ট্যাবলের মধ্যে নিয়ে আসছি এটা, যে আর যখন আপনি রেজিস্টর নিয়ে কাজ করবেন তখন হচ্ছে গিয়ে টাইম ডোমেনে ওহমের সূত্রটা হবে বি ইকুয়ালস টু আই আর বা আর আই। এটাকে যখন ফেজর ডোমেনে নিয়ে যাবেন বা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাবেন তখন হবে বি ইকুয়ালস টু আর আই। ওকে, জাস্ট আইটা বড় হাতের হবে। যখন আপনি ইন্ডাক্টর নিয়ে কাজ করবেন তখন ইন্ডাক্টরের ক্ষেত্রে সূত্রটা হবে বি ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। এই সূত্রটাই, আর এর জায়গায় এল হবে, আই এর জায়গায় ডিআই বাই ডিটি হবে। আর এখানে আমি যদি ফেজর ডোমেনে নিয়ে যাই তাহলে হবে জে ওমেগা এল আই, জে ওমেগা এল আই হয়ে যাবে বি এর মানটা। আর যখন আমি ক্যাপাসিটর নিয়ে কাজ করব তখন আই এর মানটা হবে সি ডিবি বাই ডিটি। আর এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে ভি ইকুয়ালস টু আই বাই জে ওমেগা সি। এই জিনিস, এই চারটা মুখস্থ করবেন, এই চারটা মুখস্থ। ওকে, এটা মুখস্থ করতে হয় না, দেখলে হয়ে যায় আর কি, ম্যাথ করার সময় এটা মুখস্থ হয়ে যাবে। ওকে, এখন এখানে একটা জিনিস আমি রাখছি, আসলে এটা রাখা ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখানে আমি সংক্ষেপে একটু বুঝাই দিচ্ছি। এখন আমি একটু বুঝাই, দেখেন আমি একটু আগে বললাম যে হচ্ছে আপনার ডিসি সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স পাওয়া যায়, রেজিস্ট্যান্স পাওয়া যায়, কিন্তু এসি সার্কিটে একই সাথে আমি দেখছি তিনটা জিনিস পাওয়া যায় এসি সার্কিটে। এসি সার্কিটে কি কি পাওয়া যাচ্ছে, রেজিস্টর পাচ্ছি, ইন্ডাক্টর পাচ্ছি, ক্যাপাসিটর পাচ্ছি। আর ডিসি সার্কিটে কি পাচ্ছি, ডিসি সার্কিটে পাচ্ছি হচ্ছে আমরা শুধুমাত্র রেজিস্টর। এখন সেও হচ্ছে কারেন্টের ভ্যালু চেঞ্জ করে বা কারেন্টকে কমায় দেয় দমায় দেয়, সে হচ্ছে কারেন্টকে ধরে রাখে, সে হচ্ছে ভোল্টেজকে ধরে রাখে। মানে তিনটা জিনিসই কাউকে না কাউকে বাধা দিচ্ছে, তিনটা জিনিসই বাধা দিচ্ছে কাউকে না কাউকে। এখন সেও বাধা দিচ্ছে, সেও বাধা দিচ্ছে, সেও বাধা দিচ্ছে। হ্যাঁ, এখন এই যে বাধা দিচ্ছে, যে এলিমেন্ট গুলা বাধা দেয় সবগুলা এলিমেন্টকে আমরা একত্রে বলি হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স, সবগুলা যে যে বাধা দেয় তাদেরকে আমরা বলি ইম্পিডেন্স। যদি আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে বলি তাহলে বলেন তো ইম্পিডেন্সটা কে হবে, ডিসি সার্কিট ইম্পিডেন্সটা কে হবে, রেজিস্টর। শুধু রেজিস্টর। আর এসি সার্কিটে ইম্পিডেন্সটা কে হবে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তিনটাই। এখন ইম্পিডেন্সকে আমরা প্রকাশ করি জেড দ্বারা,
জেড দ্বারা। এবং এই জেড দ্বারা কিভাবে আমরা হচ্ছে তিনটাইকে একসাথে প্রকাশ করতে পারি, এই রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর কিভাবে প্রকাশ করতে পারি? সিম্পল, আর সরি, জেড ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস জে এক্স। এই একটা সংক্ষিপ্ত একটা সূত্র দ্বারা হচ্ছে আমরা ইম্পিডেন্সকে প্রকাশ করি। এখানে আর তো বুঝতে পারলাম, আর হয়েছে কি আমাদের রেজিস্ট্যান্স, কিন্তু এক্সটা কি? এক্স হয়েছে আপনার দুইটা। এক্সটা কখনো এক্সেল হয়, এক্সটা কখনো এক্সি হয়। এক্সেল হয়েছে আপনার এটাকে আমরা বলি এক্স কে আমরা বলি রিঅ্যাক্ট্যান্স। আর যখন এক্স, আপনার কথা শোনা যাচ্ছে না। আবার সাউন্ড চলে গেছে স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন শোনা যাচ্ছে? নেটের জি সমস্যা, পার্মানেন্ট ক্যাম্পাসে নেটের সমস্যা। ওকে, আমি কি বলছি যে জেডটাকে আমরা হচ্ছে আর প্লাস জে জে এক্স দ্বারা প্রকাশ করি। এখানে আর তো বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এক্স কি? এক্স হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্স। এখন যখন এক্সটা দুই রকমের হয়, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স এল হইতে পারে, এটাকে আমরা বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর একটা হইতে পারে এক্স সি, এটাকে আমরা বলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এখন এই এক্স সমান, এই এক্সটা কে এই এক্সএল এবং এক্সি দ্বারা প্রকাশ করা হয়। এক্স হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, এক্স হয়েছে এক্সএল মাইনাস এক্সি। এখন এক্সএল মাইনাস এক্সি এটা হয়েছে আপনার এক্স, মানে টোটাল এক্সটা হয়েছে এক্সএল মাইনাস এক্সি। এখন এক্সএল কত, এক্সএল কত সেটা একটু লেখা দিই। এগুলো একটু মানে থিওরিটিক্যাল যদি একটু ভালো পড়ানোর সময় পাইতাম তাহলে হয়তো ভালো হইতো, কারণ এগুলো সমান মানে পড়ানোর সময় না, আপনাদের সিলেবাস অনেক বেশি। আচ্ছা, তাহলে এক্সেল হয়েছে আপনার জে ওমেগা এল। এই যে একটু আগে আমি পড়ছিলাম না, এই যে এখানে, এই যে দেখেন এখানে পড়ছিলাম না জে ওমেগা এল, এই যে জে ওমেগা এল, এই পুরোটাকে আমরা বলি এক্স এল। মানে জে ওমেগা এলটাকে আমরা সঙ্গে বলি এক্সেল, আর এখানে আই বসায় দিই আর কি। হ্যাঁ, আর এখানে আমরা এক্সি কোনটা? এক্সি, এক্সি হচ্ছে 1/j⍵c, এটাকে আমরা বলি এক্সি। তাহলে টোটাল এক্সটা কত আসতেছে? এক্সটা আসতেছে, সরি, টোটাল এক্সটা আসতেছে এক্সএল মাইনাস এক্সি। এক্সএলটা কত? এক্সএলটা হয়েছে j⍵l মাইনাস এক্সিটা কত? 1/j⍵c। এটা হয়েছে টোটাল এক্স। তার মানে এই এক্সটা যখন আমরা ইম্পিডেন্সে বসাবো তাহলে ইম্পিডেন্সটা কত হবে? আর প্লাস এক্সএল মাইনাস এক্সি, এটা হচ্ছে এখানে যে আসবে, এটা হচ্ছে আমার টোটাল জেড। বুঝতে পারছি? হালকা পাতলা একটু থিওরি পড়ালাম আর কি, ম্যাথ করার সময় এগুলো আরো ক্লিয়ার হবে। জাস্ট এই টার্ম গুলো একটু মনে রাখেন যে এক্সি কি, এক্সেল কি। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাবে মনে হচ্ছে, একটু মনে রাখেন, একটা ম্যাথ করলেই বুঝতে পারবেন। ধরেন আমাকে এটা একটু কঠিন পেয়ে গেছে, আচ্ছা এটা একটু করাই। আমাকে এখানে বলছে ডিটারমাইন দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। এই সার্কিটে আমাকে বলছে ইনপুট ইম্পিডেন্সটা বের করার জন্য, ইম্পিডেন্স বের করার জন্য, ইম্পিডেন্স। এই পুরো সার্কিটে ইম্পিডেন্সটা আমাকে বলছে বের করার জন্য। কিভাবে করবে একটু দেখি। আমি যদি বলতাম এখানে যে আপনার এইখানে যদি একটা রেজিস্টর দিয়ে দিত, এইখানে একটা রেজিস্টর দিয়ে দিত, এইখানে একটা রেজিস্টর দিয়ে দিত, তাহলে বলেন তো এটা কিভাবে করতেন? এনিওয়ান বলেন তো এটা কিভাবে করতেন? তুল্য রোধ সবগুলা বের করতাম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। সবগুলা রেজিস্টর ধরেন, সব এখানে রেজিস্টর, তাহলে কিভাবে করতেন? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতেন, ঠিক না? কি করতেন? এই দুইটা যোগ করে দিতেন, তারপর এটা এটার সাথে এটা কি করতেন? প্যারালাল করতেন, তারপর সবগুলা যোগ করে দিতেন। এইটাই তো করতেন, ঠিক না? জি স্যার। এই কাজটা এখানেই করব।
এই কাজটাই এখানে করব, সেম প্রসিডিউর করব, শুধু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই জিনিসগুলারে আমরা হইছে ফেজো ডোমেনে নিয়ে ইন্ডাকটেন্স নিয়ে নিব, ইন্ডাকটেন্স সরি সরি রিঅ্যাকটেন্স নিয়ে নিব, ইন্ডাকটেন্স বলছি, রিঅ্যাকটেন্সে নিয়ে নিব। এই যে রিঅ্যাকটেন্স একটা টার্ম মিলা, এই রিঅ্যাকটেন্সটা নিয়ে নিব। অর্থাৎ আমরা রেজিস্টর এবং একটা সার্কিটের রেজিস্টর এবং রিঅ্যাকটেন্স যদি আপনি পেয়ে যান তাহলে এখানে ইম্পিডেন্স বের করা সহজ। আপনি যখন এটাকে হইছে রিঅ্যাকটেন্সে নিয়ে নিবেন তখন অ্যাজ লাইক এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের মতো কাজ করে। যখন আপনি এগুলা রিঅ্যাকটেন্সে নিয়ে নিবেন তখন হচ্ছে এগুলা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। তাহলে আমি যদি ধরেন 0.5 মিলি ফ্যারাডে আছে, ওকে, এই জিনিসটারে আমি হইছে নিব ইন্ডাকটেন্সে। ইন্ডাকটেন্সে নিলে কি হবে? ইন্ডাকটেন্সে নিলে হচ্ছে যে ওমেগা, সরি এটা এটা কি ক্যাপাসিটর না ইন্ডাক্টর বলেন তো এটা? ক্যাপাসিটর। তাহলে এটার এক্স সিটা কত হবে? 1/j⍵c না? স্যার বুঝি নাই স্যার। বুঝেন নাই? বুঝাচ্ছি দাঁড়ান। আমি কি বলছি, কি বের করব? ইন্ডাকটেন্স বের করব, স্যার সরি রিঅ্যাকটেন্স ইম্পিডেন্স। বের। আমি ইম্পিডেন্স বের করি। ইম্পিডেন্স বের করার জন্য এই যে আমার আমাদের যে এখানে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, এগুলার রিঅ্যাকটেন্স নিতে হবে, রিঅ্যাকটেন্স। একটা সার্কিটে রিঅ্যাকটেন্স এবং রেজিস্ট্যান্স থাকবে আর কি, এগুলা রিঅ্যাকটেন্স নিতে হবে। তো এইটা হয়েছে 0.5 মিলি ফ্যারাডে, এটা হয়েছে একটা ক্যাপাসিটরের মান, ঠিক না? তো ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স কি? এক্সি, মনে আছে বলছিলাম এক্সি, এখানে বলি নাই এই পাশে। ক্যাপাসিটরের জন্য হচ্ছে আপনার কি বলছিলাম এখানে, এই যে ক্যাপাসিটর, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কি? এক্সি না? স্যার জি বুঝতে স্যার। এখন তাহলে এটা নেন, সরি, তাহলে এখানে এক্সিটা কত হবে? আবার এক্সি সমান কত? এক্সি সমান কত দেখি, এই যে এক্সি সমান হচ্ছে 1/j⍵c। তাহলে এখানে দিবেন 1/j⍵c নিয়ে নিলেন। তাহলে এটা মানটা কত আসবে? বসাই 1 জে, ওমেগার মান কত? ওমেগা দেখেন এখানে দিয়ে দিচ্ছে, ওমেগা সমান হইছে 10 রেডিয়াস, 10 বসাই দিবেন 10। আর সি এর মানটা কত এখানে বলেন তো? সি এর মান এই যে এইটাই সি এর মান, এই যে এটা ক্যাপাসিটর না, এটাই সি এর মান। তাহলে 0.5 ইন্টু মিলি ফ্যারাডে আছে, তার মানে 10⁻³ স্যার এখানে তো দুইটা ক্যাপাসিটর আছে। আর আমি একটা ক্যাপাসিটর প্রথমটা নিয়েছি, এই যে এটা নিয়েছি, মান দিছি এই যে 0.5 মিলি ফ্যারাডেটা নিয়েছি, এই জন্য 0.5 নিয়েছি, বুঝতে পারছি? জি স্যার। এখন আমি এটা একটু ক্যালকুলেট করি, দেখেন এটা কিভাবে ক্যালকুলেট করি আমি। তাহলে 1/1 নিচে আসবে, যেটা বাদ দিই, যেটা বাদ দিই 10 ইন্টু 0.5 ইন্টু 10⁻³ কত হবে? -3 ইকুয়াল চাপেন, কত আসলো? কত আসছে? 200। 200 আসছে। তার মানে এবার আপনি এখানে মান বসায় দেন 200, 200। কিন্তু এখানে একটা জে আছে না, 1/j সমান কত? -j, মনে আছে কি? এ ইনভার্স হবে না স্যার? হ্যালো, স্যার জে ইনভার্স হবে না স্যার? জে ইনভার্সের মান কি? 1/j সমান কত? -j, জানেন কি এটা? না স্যার। হায় রে আল্লাহ, আপনি ইন্টার পাস করছেন কেমনে? আপনি কমপ্লেক্স নাম্বার পাস করছেন কেমনে?
আপনি কমপ্লেক্স নাম্বার কি পড়েন নাই নাকি ইন্টারে? এই যে 1/i কত আসছে? 1 ইন্টু 90, এটা কিসে আসছে? এটার পোলার ফর্মে আসছে। এটা রেক্টেঙ্গুলার নেন তো, 3 1 দেখেন কিসে আসছে। 1/i কি হবে? মাইনাসের i হবে। আমি যেহেতু i হিসেবে আমরা কারেন্ট কি ইউজ করি, এই জন্য কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য j ইউজ করি। তার মানে 1/j মানে মাইনাসের j। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই জন্য আমরা এই যে এখানে 1/j আছে, এই জন্য এটাকে মাইনাসে j দিছি। এখন এইটুকু কি বুঝতে পারছেন? বুঝতে কারো অসুবিধা আছে? এনিওয়ান বলতে পারেন? ওকে, তাহলে এটা পারলাম। এখন আসি দ্বিতীয়টা, এইটা নেই, এটা নেই। তাহলে 0, সরি, এবার 1 মিলি ফ্যারাডে। 1 মিলি ফ্যারাডে সমান কত হবে? xc 1/j ওমেগা c, দ্যাট মিনস 1/j। ওমেগার মান তো 10, c এর মান কত? c এর মান 1 ইন্টু 10⁻³ এটা কত আসবে বলেন তো দেখি? এনিওয়ান? 1 নিচে আসবে হচ্ছে 10 ইন্টু 10⁻³ 100 আসছে। এটা এটা কত আসছে? 100। এটা কি বুঝতে পারছি? জি স্যার। এটা আসছে মাইনাসের যে 100। আর এখানে বাকি রইলো কোনটা? 8 রয়েছে বাকি, 8। তাহলে 8 হেনরি। এগুলো প্রথম করতেছেন তো এই জন্য একটু টাইম লাগবে, শিখে ফেললে এগুলা বেশি সময় লাগবে না। 8 হেনরি এটা কি? এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, XL। XL সমান কত লিখছি? এই যে দেখেন, XL সমান জে ওমেগা এল লিখছি। তার মানে জে ওমেগা এল, জে ইন্টু ওমেগার মান কত? 10 ইন্টু এল এর মান কত? 8। তার মানে জে 80 হয়েছে। এখন আমি জাস্ট মানগুলা বসায় দিব। এখন এই মানগুলা একটু বসায় দেন, একটু রেড পেন ইউজ করি। এটার মান কত পাইছি? মাইনাসের জে মাইনাসের 20। জে 200, এটার মান পাইছি জে 80। জে 80, এটার মান পাইছি মাইনাসের জে মাইনাস জে 100। 100। এখন মনে মনে ধরে নেন এগুলা সব রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটাও রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটাও রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটাও রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন এটা করেন তো দেখি। এখন এটা সলভ করেন, সবগুলা রেজিস্ট্যান্স হয়ে গেছে। যখন আপনি রিঅ্যাকট্যান্স পেয়ে যাবেন তার মানে এগুলা সব রেজিস্ট্যান্স আকারে ট্রিট করবেন। তার মানে এখানে কি আছে? আপনি যে কি এইটা বলেন। যে কি বাদ দিব নাকি স্যার যে সহ যোগ করবো? যে সহযোগ করেন আপনি 20, আর এই দুইটা তো যোগ করতে হবে না? এই দুইটা কি করতে? যোগ, জি স্যার সিরিজ আছে সেটাই না এই দুইটা? বলছি। জি জি এই দুইটা যোগ, আর এই দুইটা এই দুইটা যোগ করে এটার সাথে কি করবো আমরা? প্যারালাল। 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 এটা করে ফেলেন। তাহলে আপনার আর এটা কি হবে? এটা সিরিজ হবে না? জি স্যার। তাহলে এটা লিখে ফেলেন। তাহলে এখানে একটা বক্স দিবেন, বক্স। আর এইখানে এটা একটা বক্স হবে, এইদিকে বক্স হবে না, এটা হচ্ছে আপনার ক্যাপাসিটরে থাকবে, এইখানে বক্স হবে। কেন বক্স দিচ্ছি? কারণ আমি এটা আসলে এখানে যেহেতু দুইটা আছে এই জন্য বক্স দিচ্ছি। আচ্ছা, এই দুইটা যোগ করলে কত হবে? কত হবে কে বলতে পারবেন? 280। হ্যাঁ 280 না, 200 যোগ 80, 80 যে। এটা কি চেঞ্জ হয়ে গেল? জি স্যার আগের স্লাইডে না, চলে গেছে। কন্ট্রোল জেড আগের দেন স্লাইড দেখি। না, আগের স্লাইড না, সব চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে দেখেন তো। আসে না, চেঞ্জ হয়ে গেছে, একটু ঝামেলা হয়েছে, ভুল করছি আর কি। আচ্ছা, এটা লিখে দিই। এটা হচ্ছে কত হয়েছিল? 200 মাইনাসের যে 100 এ, স্যার। আর জি স্যার এখানে হয়েছিল, এখানে হচ্ছে এক্সএল হয়েছে জে ওমেগা এল। এখানে জে ইন্টু 10 × 8 ছিল, এটা হচ্ছে জে 80 হয়েছিল। তখন আমরা বলছিলাম যে এটা হয়েছে আপনার ইঙ্ক কালার চেঞ্জ করে। এখানে আমি বলছিলাম এখানে দেবেন মাইনাসের জে 200, এখানে হয়েছে জে 80, এইটা হয়েছে মাইনাসের জে 100।
এখন আমি কি বলছি, দুইটা যোগ করে দেওয়ার জন্য। দুইটা যোগ করলে আপনার এটা হবে এই দুইটা, যেহেতু এখানে দুইটা আছে, এই জন্য একটা বক্স দিলাম। এখানে হচ্ছে ক্যাপাসিটর আছে, এখানে এই দুইটা মিলে হবে একটা, একটা মিলে একটা বক্স দিলাম ধরেন, বক্স হইলো। এখানে আমি কত হয়েছে, 80-র সাথে যে মাইনাসের J20, এই দুইটা যোগ করলে কত হবে? কত হবে বলেন তো? 80-র সাথে আমি কি করব, এটা পোলার ফর্মে নিবেন সব, তাহলে আপনাদের ক্যালকুলেশন সুবিধা হবে। এই 3 নাম্বার দিয়ে পোলার ফর্মে নেন 2। এখন কমপ্লেক্স মোডে তো আছেই মনে হয় 2 দিয়ে। এখন হচ্ছে এটা এটা কি করবেন, যোগ করবেন। ধরেন এই যে 80 আর 200 যোগ করেন, 200 যোগ 80 আই, কত আসছে এটা? 205.4। আর অ্যাঙ্গেল আসছে কত? 21.80। এটা মনে রাখেন, কত আসছে এটা? 205.4। আর এটা হচ্ছে 21 কত আসছিল এটা? 205 নাকি 215 স্যার? আচ্ছা হইবে একটা, আমি ভুলে গেছি। কত আসছে এটা বলেন? 215.4 রেগুলার, তারপর 21.80। 21.80। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ হবেও। আচ্ছা এটা চেঞ্জ হবে না, এটা হবে 215। হ্যাঁ 215 আর 21.80, 80 ডিগ্রি। এখানে এই দুইটা যোগ করলে কত হবে? এই দুইটা একটু দেখি, এই দুইটা যোগ করলে কত হবে? এটা হচ্ছে আপনার এবার হচ্ছে 80 যোগ, সরি যোগ না বিয়োগ হবে, মাইনাসের 200 আই। এটা কত হচ্ছে? 215.4ই আসতেছে, আগেরটাই আসতেছে, তবে এবার হচ্ছে মাইনাসের 68.19, মাইনাস 68.19। 215.4 মাইনাস 68.19। আর এটা তো আমরা জানি এটার মান কত যেন ছিল, মাইনাসের 100। এখন আপনার এইটার সাথে এটা কিসে আছে, প্যারালাল না? জি স্যার। জি তাহলে এখন স্যার। দুইটা প্যারালাল করেন। এখন প্যারালাল করতে হবে। প্যারালাল কিভাবে করে? এই দুইটা উপরে গুণ থাকবে, নিচে যোগ থাকবে। তার মানে এটা হচ্ছে আপনার মাইনাসের 100 আই গুণন হচ্ছে 215.4 at an angle 21.8। আর নিচে কি হবে দুইটা? নিচে দুইটা হচ্ছে যোগ হবে, মাইনাসের 100 আই যোগ হচ্ছে 215.4 at an angle 21.8। তাহলে এটা যদি ইকুয়াল করেন কত হচ্ছে? 107.16। আর হচ্ছে 62.48। 107.16, এটা মনে রাখেন। 107. তাহলে এখানে যদি আপনি আরেকটা ইয়া করেন, ফিগার আঁকান আপনার সুবিধার জন্য, তাহলে এই দুইটা মিলে হবে একটা, মানে এইটা হবে একটা, এইটা। আর এখানে হয়েছে এই দুইটা মিলে হবে একটা। এটার জন্য কত বেশি? 200 কত? 107 স্যার, খেয়াল করতে পারি না স্যার, একটু বের করে স্যার ক্যালকুলেটরটা। কত এটা? 107.16 আর অ্যাঙ্গেল হচ্ছে -62.7। 107.16, অ্যাঙ্গেল কত? মাইনাস মাইনাস 62, মানে 62 পয়েন্ট সামথিং। 48, 62 না 68 ছিল? 68, 68। আচ্ছা আচ্ছা, এটাই থাক। হ্যাঁ, আর এখানে আগেরটা তো একই রকম, 115.4, এটা তো সেম আগের মতোই থাকবে, 68.19। এখন বলেন তো এই দুইটা কি হবে? এটা কিন্তু জেড ইন, তাহলে জেড ইন কত? এই দুইটা যোগ, বুঝতে যোগ হবে পারতেছেন? স্যার। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটরে জাস্ট যোগ করে দেন, তাহলে আনসারের সাথে যোগ করেন এটা 215.4 at an angle, সরি
215.4 at an angle মাইনাসের 68.19। তাহলে কত আসতেছে? 322.21। 322.21 অ্যাঙ্গেল আসতেছে -50.29। এটা মনে রাখেন তো, 322.21 322.21 অ্যাঙ্গেলটা কত? -66.29। 29। এইটা হইছে আমাদের জেড ইন। এখন এইটার হইছে আপনার, এটা তো হইছে কি আপনার কি বলে, কি ফর্মে? এটা পোলার ফর্মে আছে। এখন আমি যদি বলি এটার একটু রেক্টেঙ্গুলার ফর্ম নিয়ে কাজ করার জন্য, তাহলে পারবেন? রেক্টেঙ্গুলার ফর্মটা নিয়ে কাজ করতে পারবেন? এটা রেক্টেঙ্গুলার ফর্ম কি হবে? এনিওয়ান? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, রেক্টেঙ্গুলার ফর্মটা স্যার, স্যার এই যে একটু আগে যে করাইলেন, মানে ম্যাথের আগে যে থিওরি বুঝাইলেন ওইখান থেকে। 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, কি বলছেন বলেন। আচ্ছা, এটা রেক্টেঙ্গুলার ফর্মটা কি হবে? এটার রেক্টেঙ্গুলার ফর্মটা হবে, জাস্ট এখানে চেঞ্জ করে দিবেন। এটা আনসার, শিফটে যাবেন, মোডে যাবেন, এখানে হচ্ছে 3-এ ক্লিক করবেন, 3, 1-এ ক্লিক করেন, 1। কত আসছে? 129.53। আর এটা হচ্ছে মাইনাসের 295। তাহলে এটা রেক্টেঙ্গুলার ফর্ম হয়েছে 129.53 মাইনাসের যে 295 সামথিং, এটা লাগবে না। এটা হচ্ছে আমাদের আনসার। এটা কি বুঝতে পারছেন? এনিওয়ান? জি স্যার, বুঝতে পারছি। মানে এক পেজে কিন্তু এটা করা যাবে, ছোটই, কিন্তু আপনার কাজটা কতটুকু বাড়ায় দিছে। এই যে এই কাজটুকু একটু বাড়ছে, এইটুকু বাড়ছে, মানে যেগুলো আছে এগুলো সব রিঅ্যাকটেন্সে নিয়ে নিবেন। এইটাই হচ্ছে কাহিনী। তারপর রেজিস্ট্যান্সের মতো যোগ বিয়োগ করে দিবেন। এই যে, বুঝতে পারছি? তো এইটা হইছে আমার ইম্পিডেন্স ক্যালকুলেশনের বড় একটা ম্যাথ। এটার মতো বড়, মানে এটাই সবচেয়ে বড় ছিল আর কি। এটা প্র্যাকটিস প্রবলেম ছিল। হ্যাঁ, এটা প্র্যাকটিস প্রবলেম ছিল, এটা আপনাকে করাই দিছি আমি। বই একটা আছে প্রবলেম, ওইটা একটু দেখবেন আপনারা নিজেরা। ওকে, তারপর কি আছে এটা? এখানে হচ্ছে আচ্ছা, আজকে আর না পড়াই, আজকে অনেক পড়ে ফেলছি। হ্যাঁ, নেক্সটে আমরা হচ্ছে এইগুলা শেষ করব। অনেক আছে, ঠিক আছে? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? তাহলে আমি স্টপ করে দিচ্ছি, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।